আসলে বেশ কিছুদিন ধরে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি। যদিও যে মানুষটিকে নিয়ে মূলত গল্পটা বা স্টোরিটা, আহ, তার পক্ষ থেকে একটা আহ, নিষেধ আছে যে তার পরিচয়টা গোপন রাখা বা তাকে নিয়ে ভিডিও করা বা মিডিয়ার সামনে আনা। তিনি সেটা চাচ্ছেন না। তো এটার পেছনে একটা গল্প আছে, ওটার পেছনে একটা কারণ আছে, সেটাও বলবো। তো যাই হোক, যে কোনো একটা কাজের পারপাসে আমরা একটা মানুষের বাড়ি খুঁজতেছিলাম। তো বাড়িটা আমরা চিনি, বাড়িটা খুঁজি, প্রায় সময় যাই, কিন্তু বাড়িটাকে আমরা চিনি। চেনার পরেও বাড়িটার কোনো মানুষের সাথে আমরা দেখা করতে পারি না, কখনোই না। প্রায় সময় আমরা যাই, একটা টিম আসলে আমরা কাজ করি, তো প্রায় সময় আমরা সেই বাড়িটাতে যাই, কিন্তু বাড়িটাতে কখনোই আমরা কোনো মানুষ খুঁজে পাই না। আর আশ্চর্যজনক আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মানে এক্সাইটমেন্টের যে বিষয়টা, বাড়িটা হচ্ছে একটা ভুতুড়ে বাড়ির মতো। এটার ভিতরে যে আসলে মানুষ আছে, সেটা বাহির থেকে বোঝার তেমন কোনো উপায় নেই। পুরনো একটা বাড়ি, বাড়িটা হচ্ছে নির্মাণাধীনের মতোই। যে বাড়িটা ছাদগুলোকে ঢালাই করা হয়েছে, কিন্তু আহ, দেয়াল টেয়াল করা হয়নি। আহ, পাঁচতলা সম্ভবত বিল্ডিংটা, দোতলায় এবং নিচতলায় শুধু মানুষ থাকার মতো কোনো রকম একটা জায়গা করা আছে। তো হঠাৎ একদিন আমরা গেলাম ওনারই সন্ধানে। তো গিয়ে দেখতে পেলাম যে গেট সবসময় লাগানো থাকে, তো এবার হচ্ছে গেট খোলা পেয়েছি। দেখতে পেলাম যে ভিতরে একটা স্টোর রুম, হয়তো কোনো কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছে। আপনারা মিরপুরের এক বৃদ্ধ মহিলার অর্ধগলিত লাশ একটা উদ্ধারের ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যে যেখানে তার সন্তানরা, কেউ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, প্রফেসর, কেউ বা হচ্ছে ডাক্তার, আবার কেউ বাহিরে উন্নত জীবনযাপন করছে। তো বিষয়টা হচ্ছে, আমরা সেখানে গিয়েছি, যাওয়ার পরে তার বিরুদ্ধে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম, বা তাকে জিজ্ঞেস করলাম, তার যে পরিচয় বা তার যে ব্যাকগ্রাউন্ড, কথার প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা। কারণ তার অবস্থা দেখে অবস্থাটা দেখে আসলে আমরা তার পরিচয়টা জানার আগ্রহ জানলাম। তারপরও তার ঘরের দেয়ালে কিছু স্মৃতি রয়েছে, তার যে কর্মজীবন বা যৌবনকালের যে বা স্মৃতি, সেগুলো রয়েছে। তো তিনি আসলে যেটা হচ্ছে, তিনি একটা সিনেমাতে কাজ করেছেন, একটাতে না, হয়তো অনেকগুলোতেই কাজ করেছেন। আমিও সম্ভবত দেখেছি ছোটবেলায়, সাদা কালো পর্দায়। তো বিষয়টা হচ্ছে, উনি বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিলেন। ইন্টারেস্টিং বিষয়, তিনি সেখানে ছিলেন এবং তিনি সিনেমাতেও অভিনয় করেছেন, এবং সেই প্রতিষ্ঠানে আহ, নিষ্ঠার সাথে মানে তিনি দায়িত্ব পালন করেছেন। তো বিষয়টা হচ্ছে, নিষ্ঠার সাথে বলতে কতটা সৎ বা অসৎ ছিল সেটা, সেই বিষয়ে আসলে আমার ধারণা নেই, সে বিষয়ে তাকে জিজ্ঞেস করিনি। তবে তার যে চালচলন, যৌবনের যে সময়টা, সেটা যদি আমি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে একজন মানুষের কতটা আসলে বিলাসিতা বা বিলাসবহুল হয়ে থাকে, সেটা তার যৌবনকালের যে কিছু স্মৃতি দেখলে সেটা বোঝা যায়, বা তার মুখ থেকে আমরা যেটা জেনেছি, যে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, যে তিনি কতটা এক্সপেন্সিভ ছিলেন, কতটা মানে জীবনে কত ব্যয় করতেন, তিনি কতটা ব্যয়বহুল ছিলেন। তো যাই হোক, তিনি একদমই নিঃসঙ্গ, একদমই একা। ওনার যে বিছানাটা, সেটা দেখলে হয়তো আপনি ঘাবড়ে যাবেন, যে আসলে এখানে যদি উনি, বা এই রুম, ওনার যে রুমটা, উনি যদি ওটা যদি আপনারা দেখেন, তাহলে মনে হবে যে উনি যদি এখানে মরে যায় বা পচে গলে পড়ে থাকে, দেখার হয়তো কেউ নেই। তো জিজ্ঞেস করলাম যে আপনার এই করুণ পরিস্থিতি কেন। তিনি বললেন যে, দেখো, আমার দুটো মেয়ে আছে, তারা সবাই বিদেশে, আমেরিকাতে সেটেল। তারা আমার সাথে যোগাযোগ করে না। আর আমার যে অবস্থান, আমি যে পজিশনে ছিলাম, সেখান থেকে আমার একটা সময় আমার একটা
হাত এবং পা প্যারালাইজড হয়ে যায়। তো সেখানে আহ, আমি তখনও যখন আমার হাত পা প্যারালাইজড হয়ে গেছে তখন আমি কারো কাছ থেকে সাহায্য নেইনি। আমি যে প্রতিষ্ঠানে বা যাদের সাথে কাজ করতাম সেই সংগঠন বা সেই প্রতিষ্ঠানটি আমাকে 10 লাখ টাকার অফার করেছিল, তখন আমি এই টাকাটা নেইনি, কারণ তখন আমি হেলিকপ্টারে চলাফেরা করি। বুঝেন কিন্তু ব্যাপারটা। তো একটা মানুষ কতটা ব্যয়বহুল ছিল আপনি চিন্তা করবেন, যে যখন ওনার হাত এবং পা প্যারালাইজড হয়ে গেছে তখনও তিনি হেলিকপ্টারে চলাফেরা করেন। তো ওই ব্যক্তিটার এমন করুণ পরিস্থিতি বা পরিণতি দেখে আপনিও আবেগপ্লুত হয়ে যাবেন। যাই হোক, তাকে জিজ্ঞেস করলাম যে মেয়েরা কেউ ওনার খোঁজ খবর নেয় না। তিনি জানালেন, যে দেখালেন একটা বাটন ফোন আছে, যে আমার এই বাটন ফোনটা ছিল, যে একসময় আমার একটা বিআইপি টিএনটি লাইন যেটা ছিল ওটা আমার লাইন ছিল, এটাও কাটা হয়েছে। এবং তিনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধাও, তিনি জানালেন বিষয়টা। তো ফাইনালি আমরা মানে অনেক কিছুই দেখলাম, শুনলাম। তো তারপর জিজ্ঞেস করলাম যে দেখেন, আপনি তো অনেক বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, বা যাদের সাথে কাজ করছেন তাদেরও একটা অর্গানাইজেশন আছে, আপনি তাদের কাছ থেকে সাহায্য নিচ্ছেন না কেন? তো তিনি যেটা জানালেন যে আমি কারো কাছ থেকে সাহায্য নিব না, আমি কারো কাছ থেকে নিতে চাই না। এবং তিনি এমন কিছু মানুষের নাম বললেন যে তিনি যদি চাইতেন তিনি তার হাত পায়ের চিকিৎসাটাও অনেক ভালো জায়গায় করাতে পারতেন। এবং এখনও এমন কিছু লোকের সাথে ওনার সম্পর্ক আছে, বা তারা খোঁজ খবর নেয় যে উনি কোথায় কী রকম আছে বা এই গেছে, কিন্তু ওনার প্রকৃত যে অবস্থাটা এটা উনি কারো কাছেই বলতে চান না, বা ওনার যে পরিণতি। ইভেন এই যে গত যে সাবেক যে গভর্নমেন্ট যেটা গেল, ইন্টেরিম গভর্নমেন্ট, সেখানেও তিনি প্রস্তাব পেয়েছিলেন একটা উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু সেখানেও তিনি যোগ দেননি, কারণ ওনার যে অবস্থাটা সেটা তিনি তাদেরকে জানাননি, এবং তারা যেন সেখানে না আসে তিনি আরেকজনকে রেফারেন্স করলেন, যে আপনারা ওনাকে এই দায়িত্বটা দিতে পারেন। আমি এখন এটা করতে পারবো না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, বা আমি একটু সময় দিচ্ছি, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না। বুঝেন কিন্তু, যে একটা মানুষ ওনার যে অবস্থাটা সেটাও তিনি প্রকাশ করতে চান না, যে আমি এতটা দুরবস্থায় আছি, আমি এটা মানুষকে জানালে বা আমার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনকে জানলে তারা আমাকে হয়তো বা সহযোগিতা করবে। এটাই করে মানুষ যখন একটা বিপদের মধ্যে পড়ে, নিঃসঙ্গ একটা জীবন। তিনি প্রায় 14 বছর যাবৎ এমন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, কারণ 14 বছর আগে ওনার যে ওয়াইফ উনি মারা গেছেন। তো ওনার ওয়াইফ মারা গেছেন, এবং মেয়েরা যেটা করেছেন, ওনার একটা বাড়ি ছিল ঢাকার গুলশানে। সেই বাড়িটা মেয়েরা জোরপূর্বক লিখে নিয়েছে। আমি জানি না সেখানে হয়তো বা ওনাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকতে পারে, বা ওনাদের একাধিক সংসারও থাকতে পারে কিনা সেই বিষয়ে আমি পুরোপুরি ক্লিয়ার না। হতে পারে পারিবারিক অনেক দ্বন্দ্ব থাকতে পারে, মেয়েদের সাথে ওনার দূরত্ব থাকতে পারে। তো উনি যেটা জানিয়েছেন যে ওনার একটা বাড়ি ছিল গুলশানে, সেই বাড়িটা মেয়েরা লিখে নিয়েছে। তো এখন যে বাড়িটাতে আছে এটা পুরো একটা ভুতুরে বাড়ি। তো যাই হোক, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি একা একা কিভাবে, আপনার হাতে প্যারালাইজড, আপনি কিভাবে থাকান বা খাওয়া দাওয়া করেন কিভাবে? পরে দেখালো যে দেখেন, আমি এই যে মানে উনি হচ্ছে গিয়ে 3 বেলায় হচ্ছে পাউরুটি খায়, বন রুটি যেটা আমরা খাই আর কি মূলত। মানে 3 বেলায় একটা মানুষ, চিন্তা করেন যে উনি 3 বেলায় এই পাউরুটি খান। বিষয়টা মানে একটা মানুষ 14 বছর যাবৎ এইভাবে জীবনটা অতিবাহিত করছেন। এবং তিনি চা খান মাঝে মধ্যে, ওই যে রেডিমিক্স যে চা আছে সেটা খান। আর 3 বেলা তিনি এই পাউরুটি খেয়ে ওনার জীবন অতিবাহিত করেন। আমরা আসলে তখন মানুষগুলো মানে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম ওনার কথাবার্তা শুনে, যে আসলে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। আমরা প্রায় 3-4 জন ছিলাম। তো যাই হোক, ওনার সাথে মূলত আমাদের একটা মানে ছোটোখাটো একটা লেনদেনের বিষয় ছিল। তো আহ, যে কোনো বিষয়, এটা কোম্পানির একটা লেনদেন ছিল, তো কোম্পানির লেনদেনের ক্ষেত্রে আমরা ওনার সন্ধান করছিলাম, তো ওনার বাসায় গেলাম। তো এই পারপাসে আমরা অনেক কিছু জানতে পারলাম। জানার পরে আমরাও এসে কোম্পানিকে জানলাম যে ওনার পরিস্থিতি আসলে এরকম, এই মুহূর্তে আমরা আসলে এটা পারতেছি না। আহ, মানে একটা মানুষ যার সব কিছু ছিল, অনেক কিছু ছিল, জীবনে সব কিছু ব্যয় করেছে, একটা পর্যায়ে এসে ওনার কেউ নেই, বা ওনার যে পরিস্থিতি এটার জন্য কারো কাছে সাহায্য চান না। জীবনের প্রতি একটা তিক্ত অনুভূতি, মানে তিক্ততা চলে আসে মানুষের প্রতি, যে এক সময় কি ছিলাম আর এক সময় কি হয়েছে। তাই যৌবনে বা জীবনে
অর্থ, বিত্ত, এগুলোর অহংকার আমরা না করি, একটা সময় সব কিছু ধসে পড়বে, সব কিছু থেকে যাবে, কিন্তু মনে হবে যে সব কিছু ধসে পড়েছে, কারণ নিজের তখন ক্ষমতাটা থাকে না, বা নিজের যে ইচ্ছা শক্তি সেটা দুর্বল হয়ে যায়, চাইলেই কিছু করতে পারে না। এই মানুষটা পুরোই একটা সময় যার সব কিছু ছিল, একটা সরকারি প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিল, তিনি আজ নিঃস্ব, একটা ভবঘুরের মতো অবস্থা। মানে ভবঘুরে তো বলা যায় না, যে একটা বদ্ধ রুমে তিনি একাই থাকেন, কোথাও বেরো হন না। জানলে অবাক হয়ে যাবেন যে এখনো এরকম পরিস্থিতি আছে। আর আমরা যেগুলো দেখি যে একটা মানুষ অর্ধগলিত অবস্থায় বাসা থেকে বের করে নিয়ে আসে, কি কারণে নিয়ে আসে, এটা তার চলন্ত উদাহরণ। যে যেখানে থাকেন আমি বলবো যে বাবা মায়ের খোঁজ খবর নেবেন, আর খোঁজ খবর নেবেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা যে যেখানেই থাকুক, তাদের খোঁজ খবর নেবেন। অন্ততপক্ষে আপনি সামান্যটুকু যদি তাদের পাশেও দাঁড়ান, তারা কিছুটা ভরসা পাবে। আর যে ছেলে মেয়েরা আসলে বাবা মার দায়িত্ব নিতে চান না, আমি বলবো যে এমন ছেলে মেয়ের আল্লাহ যেন এমনটা যেন না করে মানুষের সাথে। ধন্যবাদ।